হেফাজতের মহাসমাবেশ থেকে নারী সংস্কার কমিশন পুনর্গঠন, শাপলা এবং জুলাই গণহত্যা বিচার সহ 12 দফা ঘোষণা, 23 মে বিক্ষোভ সমাবেশ। কমিশন ও তাদের কোরআন বিরোধী প্রতিবেদন অবিলম্বে বাতিল পূর্বক নতুন কমিশন গঠন করতে হবে। আবরার ফাহাদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ, 20 জনের মৃত্যুদণ্ড, 5 জনের যাবজ্জীবন বহাল, দ্রুত রায় কার্যকরের দাবি। গাজীপুরে ঝুটের গুদামে ভয়াবহ আগুন, 3 ঘন্টা চেষ্টায় নিয়ন্ত্রণে, পুড়ে গেছে সব মালামাল। ব্রাহ্মণবাড়িয়ায় বেড়েছে সীমান্ত হত্যা, 1 বছরে বিএসএফ এর গুলি ও নির্যাতনে নিহত 3 বাংলাদেশি, অন্য সীমান্তে উত্তেজনা। এবং লালমনিরহাটে সেপটিক ট্যাঙ্কে নেমে শ্রমিকের মৃত্যু, চট্টগ্রাম এবং নড়াইলের সড়কে ঝরল 2 জনের প্রাণ। আমন্ত্রণ দেশ জনপদে, শুনছিলেন শিরোনাম, সাথে আছি বিপাশা চক্রবর্তী। নারী অধিকার সংস্কার বিষয়ক কমিশনের প্রস্তাব বাতিল, শাপলা চত্বর ট্র্যাজেডি, আওয়ামী লীগ শাসনামলে সংগঠিত সব গণহত্যার বিচার সহ 4 দফা দাবি জানিয়েছে হেফাজতে ইসলামের সমাবেশ। দাবি আদায়ে 23 মে সারা দেশে বিক্ষোভ সমাবেশ ঘোষণা করা হয়েছে। মোহাম্মদ আলাউদ্দিনের রিপোর্ট। হেফাজতে ইসলামের ডাকা মহাসমাবেশে অংশ নিতে শনিবার ভোর থেকে সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হতে থাকে সারা দেশ থেকে আসা নেতাকর্মী ও ধর্মপ্রাণ মানুষ। নির্ধারিত সময়ের আগেই সভাস্থল ছাড়িয়ে ছাড়িয়ে আশপাশের সড়কেও পূর্ণ হয়ে ওঠে। সভামঞ্চে বক্তব্য রাখেন হেফাজতের শীর্ষ নেতারা সহ আলেম ওলামারা। মহাসমাবেশে 12 দফা ঘোষণাপত্র পাঠ করেন সংগঠনের নায়েবে আমির মাওলানা মাহফুজুল হক। নারী সংস্কার কমিশনের প্রস্তাব বাতিল করে কমিশন পুনর্গঠন, শাপলা ও জুলাই গণহত্যার বিচার, নির্বাচনের আগেই সন্ত্রাসী দল হিসেবে আওয়ামী লীগের বিচার, সংবিধানে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস ফিরিয়ে আনা সহ নানা দাবি তুলে ধরেন তিনি। খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক বলেন, নারী সংস্কার কমিশনের প্রস্তাব দেশের আপামর মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে, জড়িতদের শাস্তিও দাবি করেন তিনি। অবিলম্বে নারী কমিশনের বিষয়ে সিদ্ধান্ত নেয়ার আহ্বান জানান হেফাজতে ইসলামের সভাপতি মহিবুল্লাহ বাবুনগরী। তার পক্ষে লিখিত বক্তব্যে 12 দফা ঘোষণা ও 4 দফা দাবি আদায়ে 23 মে সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক দেন সংগঠনটির যুগ্ম সভাপতি মাওলানা আজিজুল হক। সরকারের পক্ষ থেকে ইতিবাচক সাড়া না পেলে বৃহত্তর আন্দোলনের কথাও বলেন হেফাজতে ইসলামের নেতারা। মোহাম্মদ আলাউদ্দিন, দেশ টিভি, ঢাকা। চালের দাম সহনীয় হয়ে আসছে জানিয়ে খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, চালের দাম একদম কমে যাওয়াও কৃষকের জন্য মঙ্গলজনক নয়। শনিবার দুপুরে নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় নির্মাণাধীন সাইলো এবং নতুন খাদ্য গুদামের নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শনে এসে তিনি একথা বলেন। খাদ্য উপদেষ্টা বলেন, টিসিবির অনেক ভুয়া কার্ড ছিল, সেগুলো বাতিল করে নতুন করে স্মার্ট কার্ড দেয়া হবে। এ সময় খাদ্য উপদেষ্টা আরও বলেন, এবার বোরোর বেশি ফলন হয়েছে। বোরোর সঙ্গে অন্য ফসলের উৎপাদন ভালো হলে খাদ্য বান্ধব কর্মসূচিতে সুবিধাভোগী সংখ্যা আরও বাড়বে। আমার মনে হচ্ছে যে চাউলের দামটা একটু আল্লাহর মধ্যে পড়ে যাচ্ছে, বিভিন্ন দিকে মানে কমে যাচ্ছে, সহনশীল হয়ে আসতেছে। একবারে পড়ে যাওয়াও ঠিক না, কারণ কৃষকরা তার উৎপাদন ন্যায্য মূল্য পাইতে হবে, এটা আপনারা বুঝতে পারেন। আমরা ওই দিকে কিন্তু খুব কেয়ারফুল, যাতে কৃষকরা যাতে ন্যায্য মূল্য পায়, তারা যাতে উৎপাদনে যাতে তারা উৎসাহী হয়। তো সুতরাং ওটার দামটা যদি কমান নয় আর একটু কমে আসে, আটার দাম ইনশাল্লাহ কমে যাবে। বিগত সরকার 15 বছর ক্ষমতায় থাকার ফলেও তিস্তা নদী নিয়ে কোনো উদ্যোগ গ্রহণ করেনি। তিস্তা পারে বৈষম্য শুধু তিস্তা পারে সীমাবদ্ধ নয়, রংপুরে উন্নয়নের ক্ষেত্রেও বৈষম্যের শিকার বলে দাবি করেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আসাদুল হাবিব দুলু। শনিবার দুপুরে তিস্তা নদী রক্ষা আন্দোলনে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, বন্দর উন্নয়নের জন্য সরকার 13,000 কোটি টাকা বরাদ্দ দিয়েছে, অথচ তিস্তা মহাপরিকল্পনার বাজেটের কোনো বক্তব্য নেই। প্রধান উপদেষ্টা চীন সফর শেষ করে এসে কোনো স্পষ্ট সুরাহা দেয়নি। রংপুর অঞ্চলে মানুষের দাবি সোচ্চার করতে রবিবার রংপুরে গণপদযাত্রার কর্মসূচির ঘোষণা দেন তিনি। বিগত ফ্যাসিবাদী সরকার 16টি বছর রাষ্ট্র ক্ষমতায় থাকার পরেও এটার প্রতি কোনো গুরুত্ব দেননি। পরবর্তীতে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকার কাছেও আমরা বারবার দাবি উত্থাপিত করছি, কিন্তু সেখানেও আমার মনে হয় রাজ্য সরকার খুব বেশি গুরুত্ব দিচ্ছে।
শেখ হাসিনা ১৬ বছর বাংলাদেশকে ভারতের কাছে একটি পুতুল রাষ্ট্র বানিয়ে রেখেছে বলে মন্তব্য করেছেন এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন। শনিবার দুপুরে রংপুরের পীরগাছা উপজেলার দেউদিতে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। এ সময় তিস্তা নিয়ে অন্তর্বর্তী সরকার ইতোমধ্যেই বাঁধ নির্মাণ সহ নানা উদ্যোগ নিয়েছে বলে জানান আক্তার হোসেন। বলেন, উদ্যোগ বাস্তবায়িত হলে তিস্তা পাড়ের দৃশ্যপট পাল্টে যাবে। এ সময় প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে মর্যাদাপূর্ণ সম্পর্ক রক্ষায় এনসিপি বিশেষ গুরুত্ব দিচ্ছে বলেও জানান তিনি। আওয়ামী লীগ এবং শেখ হাসিনা বাংলাদেশকে ভারতের কাছে এমনভাবে পুতুল রাষ্ট্র হিসেবে উপস্থাপন করেছে যে এদেশের মানুষ যে মেরুদণ্ড সম্পন্ন, এদেশের মানুষ যে মর্যাদা নিয়ে বাঁচার স্বপ্ন দেখে, এই কোনো মেসেজ ভারতের কাছে পরিষ্কারভাবে ছিল না। যখন পরিবর্তিত প্রেক্ষাপটে বাংলাদেশের মানুষ তাদের হারানো মর্যাদাকে পুনরুদ্ধারের লড়াইয়ে লিপ্ত হয়েছে, তখন আমরা দেখি বাংলাদেশের উপরে আধিপত্যবাদী, আগ্রাসনবাদী তারা ভূমিকাগুলো নিচ্ছে। ব্রাহ্মণবাড়িয়ায় বেড়েছে সীমান্ত হত্যার ঘটনা। গেল এক বছরে ভারত সীমান্তবর্তী ৩ উপজেলায় বিএসএফ এর গুলি ও নির্যাতনে নিহত হয়েছেন ৩ বাংলাদেশি। এসব ঘটনায় আতঙ্ক বাড়ছে সীমান্ত ঘেঁষা বাসিন্দাদের মাঝে। যদিও সংশ্লিষ্টরা বলছেন, আন্তর্জাতিক সীমানা আইন লঙ্ঘন ও মাদক চোরাচালানের কারণেই সীমান্ত হত্যার ঘটনা ঘটছে। তবে এসব ঘটনায় বিএসএফকে জোরালো প্রতিবাদ জানানোর পাশাপাশি স্থানীয়দের সচেতন হওয়ার পরামর্শ বিজিবির। মেহেদি নূর পরশের রিপোর্ট, জানাচ্ছেন নুসরাত শোভা। ভারতের ত্রিপুরা রাজ্যের সঙ্গে ব্রাহ্মণবাড়িয়ার কসবা, আখাউড়া ও বিজয়নগর উপজেলার প্রায় ৭২ কিলোমিটার সীমান্ত রয়েছে। গেল এক বছরে ভারত সীমান্তবর্তী ৩ উপজেলায় বিএসএফের গুলি ও নির্যাতনে আহত হয়েছেন ৩ জন, নিহতও ৩ জন। এসব ঘটনায় আতঙ্ক বাড়ছে সীমান্ত ঘেঁষা বাসিন্দাদের মাঝে। এখন গরু বাছুর এখানে রাখতো, একটা গরু চুটটা পাইছাস গেল গা ইন্ডিয়ার ভিতরে গেলে গা, এটা তো আমরা কি আনতে যাই, যদি বিএসএফ ধরে আমরা নিয়ে যাগা। গেল ৮ এপ্রিল বিজয়নগরের সেজামুড়া সীমান্তে বিএসএফের নির্যাতনে মৃত্যু হয় মুরাদুর রহমান নামে এক কৃষকের। এই মৃত্যুর শোক কিছুতেই কাটিয়ে উঠতে পারছে না পরিবার। তাদের দাবি, সীমান্তের নিজ ফসলি জমিতে কাজ করতে গেলে তাকে জোরপূর্বক ধরে নিয়ে নির্যাতন করে হত্যা করে বিএসএফ। আমার স্বামী সবসময় এই জায়গায় কাজ করতো, তারপর আমাকে ভয় লেগেছে ওই দিন ৩টা বাজে আমি পূবে যাই, আমি ধান খেত আছে দেখতে যাই, তারপর আমার কাছ থেকে বই লেগেছে। বলার পরে ওরে ডাইখা নিয়ে বিএসএফ ডাইখা নিয়ে নির্মমভাবে হত্যা করে বাংলাদেশের বর্ডারের খানিতে রেখে গেছে। কেবল মুরাদি নয়, চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি কসবার পুটিয়া সীমান্তে গরু চড়াতে গিয়ে বিএসএফ এর গুলিতে আল আমিন নামে কৃষক নিহত হয়। পরে পতাকা বৈঠক করে মরদেহ ফিরিয়ে আনে বিজেপি। সবশেষ গেল ২৫ এপ্রিল আখাউড়া ইটনা সীমান্তে বিএসএফ এর গুলিতে গুরুতর আহত হন আসাদুল ইসলাম নামে আরেক যুবক। এছাড়াও ২০২৪ সালের ২২ এপ্রিল কসবার পুটিয়া সীমান্তে ঘোরাফেরার সময় বিএসএফ গুলি করে হত্যা করে হাসান নামে এক যুবককে। সেই বছরের ২৫ নভেম্বর কসবায় বায়েক সীমান্তে ঘুরতে গিয়ে বিএসএফ এর ছোড়া গুলিতে আহত হন রুকন উদ্দিন ও জাকির হোসেন নামে আরও ২ যুবক। তবে বিজিবির দাবি, সীমান্তবর্তী বাসিন্দাদের অসচেতনতা ও চোরা কারবারের কারণে সীমান্ত হত্যাকাণ্ড ঘটছে। যদিও এটি বন্ধে বিএসএফকে কঠোর বার্তা দেওয়ার কথা জানান এই কর্মকর্তা। যখন জিরো লাইনটা ক্রস করে, ইন্টারন্যাশনাল বাউন্ডারি ক্রস করে যখন ইন্ডিয়ার ভিতরে চলে যায়, তখন কিন্তু বিএসএফ বাধা দেয়। তো আমাদের পক্ষ থেকে একটু সচেতন হতে হবে যে শূন্য লাইনটা কোনটা, এটা আমাদেরকে জানতে হবে। আর সীমান্ত হত্যা শূন্যে নামাতে আগে মাদক চোরাচালান বন্ধ করা প্রয়োজন জানিয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণের কথা জানান জেলা প্রশাসক। এখানে একটা মেইন ফাংশন হচ্ছে চোরাচালানের একটা বিষয় আছে। তো তারা দেখা যায় যে প্রায় তারা আইন ভঙ্গ করছে, এবং যেসব জায়গাগুলোতে আপনার পিলার নাই, যেটা অবজারভার নাই, অবজারভার পয়েন্ট যেগুলো আছে, তার মাঝখানে যে গ্যাপটা আছে সেই মাঝখানে তারা প্রবেশ করছে। সীমান্ত হত্যা বন্ধে সরকারকে পরিকল্পিত উদ্যোগ নেয়ার দাবি সচেতন মহলের। নিউজ ডেস্ক, দেশ টিভি। গাজীপুরে কোনাবাড়ির দেউলিয়াবাড়ি এলাকায় ছুটের গুদামে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে স্পিনিং কারখানা, মেশিন, সুতা, জুট কোম্পানির মালামাল এবং বসতবাড়ি। ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট এবং স্থানীয়দের প্রচেষ্টায় ২.৫ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। সহকর্মী এম নজরুল ইসলামের পাঠানো তথ্য এবং ছবিতে জানাচ্ছেন অঙ্কন চৌধুরী।
গাজীপুরের কোনাবাড়ির দেউলিয়াবাড়ি এলাকায় শনিবার সকাল 11:30টায় একটি ঝুটের গুদামে আগুন লাগে, যা পরবর্তীতে আশেপাশে ছড়িয়ে পড়ে। এলাকাবাসী আগুন নেভাতে চেষ্টা করে এবং ফায়ার সার্ভিসকে খবর দেয়। কোনাবাড়ি মডার্ন ফায়ার স্টেশন সহ ভোগড়া বাইপাস ও সরব থেকে 5টি ইউনিট 2.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে একটি স্পিনিং কারখানার মেশিন, সুতো, ঝুটের গুদামের মালামাল ও কিছু বাসাবাড়ি পুড়ে যায়। এ সময় তীব্র ঝড় হওয়ার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। 11টা থেকে 11:30টার ভিতরে আগুনটা লাগে। আগুনটা প্রথম ছোট পরিসরে ছিল, তারপরে যে বাতাস বৃদ্ধি হওয়ার কারণে আগুনটা বিভিন্নভাবে ছড়ায় যায়। আমরা ফায়ার সার্ভিসে ফোন দিছি, ফায়ার সার্ভিস তৎক্ষণাৎ আসছে। পুরা ছুরা যা মনে করেন দেখতেছেন যে কি অবস্থা, দোহান পাট সব মনে করেন লুটপাট সব কিছু করে নিয়ে গেছে গা, যার মতো যে পারে সব লুট করে নিয়ে যেতেছে। একটা তুলার ফ্যাক্টরি পড়ছে, আর গোডাউন প্রায় 80-90টা থেকে মতন পোড়া গেছে, আর বাড়িঘর কিছু পোড়া গেছে। ঘনবসতিপূর্ণ এলাকা, গুদাম ও ঝড় হওয়ার কারণে আগুন নিয়ন্ত্রণে আনা ছিল চ্যালেঞ্জিং। আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর জানা যাবে বলে জানান গাজীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক। টোটাল 6টি ইউনিট এখানে পাঠাই। এই সবগুলো ইউনিট প্রায় প্রথম ইউনিট 12টা 5-এ আসে, তারপর পর্যায়ক্রমে ইউনিটগুলো আসে। আমি এখানে চলে আসি 12টা 10-এর মধ্যে। তবে আলহামদুলিল্লাহ লাকিলি আমরা পশ্চিম পাশে পানির অনেক বড় সোর্স পেয়েছি। ইনশাআল্লাহ আগুন আর ছড়াবে না, আশা করি আমরা এটাকে কন্ট্রোল ফেলব। এদিকে আগুন লাগার পর আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও স্থানীয়দের জানমাল রক্ষায় পুলিশের পাশাপাশি সেনাবাহিনী সদস্যরাও ঘটনাস্থলে কাজ করছে। নিউজ ডেস্ক, দেশ টিভি। লালমনিরহাট সদরে সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করতে নেমে মারুফ হোসেন নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় আব্দুর রহিম নামে আরেক শ্রমিক আহত হয়েছেন। শনিবার সকাল 10:30টার দিকে মহেন্দ্রনগর এলাকার নিজ পাড়ায় জহুরুল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে। জানা যায় সকাল 10টার পর সেপটিক ট্যাঙ্ক সংস্কারের কাজ করতে শুরু করেন শ্রমিক মারুফ এবং আব্দুর রহিম। প্রথমে ট্যাঙ্কে নামেন মারুফ, সেখানে অতিরিক্ত গ্যাসে প্রথমে অসুস্থ হয়ে ঢলে পড়েন তিনি। পরে অপর শ্রমিক ট্যাঙ্কে নামেন। এ সময় গ্যাসের কারণে সেও অসুস্থতা বোধ করে। তবে রহিম দ্রুত উপরে উঠলেও মারুফ উঠতে পারেননি, ট্যাঙ্কের মধ্যেই মারা যান তিনি। চট্টগ্রাম ও নড়াইলে সড়ক দুর্ঘটনায় 2 জনের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে চট্টগ্রামের পটিয়ায় বাস চাপায় মৃত্যু হয় এক মোটরসাইকেল আরোহীর। আহত হয়েছেন এক নারী। পুলিশ জানায় বাসটি চট্টগ্রাম নগরীর দিকে যাচ্ছিল। মনসা হাসপাতাল এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে বাসটির সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলে নিহত হন ইয়াসিন নামে একজন। আহত অবস্থায় এক নারীকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেলে নেওয়া হয়েছে। এদিন নড়াইল সদর উপজেলার সুভার ঘোপ এলাকায় ট্রলির ধাক্কায় হোসাইন শেখ নামে এক শিশু নিহত হয়েছে। শনিবার সকাল 10টার দিকে এই দুর্ঘটনা ঘটে। কাউকে দেশের করিডোর ব্যবহার করতে দেওয়ার আগে অবশ্যই জনগণের অনুমতি নিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। শনিবার দুপুরে টাঙ্গাইল প্রেস ক্লাবের অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। এই দেশের প্রতি ইঞ্চি ভূমির মালিক হচ্ছে এই দেশের জনগণ। সেটি আপনি যদি কাউকে ব্যবহার করতে দেন, সেটি জনগণের অনুমতি লাগবে, ম্যান্ডেট লাগবে। এই দেশের মালিকানা, দেশের মানুষের ভোটের অধিকার মানুষ ফেরত চায়। 24 সালে মানুষ ভোট দেয় নাই, 14 সালে দেয় নাই, 18 সালে দেয় নাই। 3,60,00,000 নতুন ভোটার হওয়ার সত্ত্বেও তারা কিন্তু তাদের ভোটের অধিকার সেটি কিন্তু প্রয়োগ করতে সক্ষম হয় না। চট্টগ্রাম ও ঢাকায় মামলা দায়েরের পর মেয়র ঘোষণা হয়েছে, তা দেখে নিজেও আবেদন করেছেন বলে জানিয়েছেন ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফায়জুল করিম। শনিবার সকালে বরিশাল প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। ফায়জুল করিম বলেন, আবেদন করতে দেরি হলেও তামাদি মামলা গ্রহণের এখতিয়ার আদালতের আছে। তিনি আদালতের কাছে ন্যায় বিচার প্রত্যাশা করেন। সোমবার আদালতে বরিশাল সিটি মেয়র সংক্রান্ত আবেদনের শুনানি হবে জানিয়ে সেদিন নেতাকর্মীদের ভিড় জমাতে নিরুৎসাহিত করেন তিনি। আদালতের কাছে অনুরোধ করব যে আমার মামলা গ্রহণ করে জনগণের আশা এবং আকাঙ্ক্ষার প্রতিফলন অবশ্যই আদালত ইনশাআল্লাহ ঘটাবেন। এর জন্য আমি জনগণকে বলবো
যে যারা নাগরিক উৎসাহিত আদালতের রায় শোনার জন্য অপেক্ষমান, আপনারা রাস্তায় আগামী 5 তারিখ না আসার জন্য অনুরোধ করব। আশুলিয়া চাঁদাবাজি এবং হয়রানিমূলক মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। শনিবার সকালে আশুলিয়ার বাইপাইল এলাকায় বিএনপি নেতা মোখলেসুর রহমান ইলিয়াস শাহীর নেতৃত্বে এই বিক্ষোভ মিছিল হয়। এ সময় নেতাকর্মীরা জানান, হাসিনা সরকারের পতনের পর কিছু সন্ত্রাসী মামলা বাণিজ্য করে চাঁদাবাজি করে আসছে। তারা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তিন দিনের ছুটিতে পর্যটক সমাগম বেড়েছে কক্সবাজারে। সাগরের লোনা জল আর হিমেল হাওয়ায় গরম থেকে স্বস্তি খুঁজছেন অনেকে। তবে হোটেল কক্ষ এবং খাবারের অতিরিক্ত দাম আদায় নিয়ে অভিযোগ করেছেন পর্যটকরা। এদিকে সুনির্দিষ্ট অভিযোগ পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার আশ্বাস টুরিস্ট পুলিশের। আব্দুর রহমানের রিপোর্ট জানাচ্ছেন নুসরাত শোভা। বৃহস্পতিবার ছিল মে দিবস, এরপর শুক্র ও শনিবার মিলে টানা 3 দিনের ছুটি পেয়েছে চাকরিজীবী ও কাজে ব্যস্ত মানুষ। এতে মুখরিত হয়ে উঠেছে দেশের পর্যটন স্পটগুলো। কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্ট, সৈকতের বিস্তৃত বালিয়াড়ির যেদিকে চোখ যায় শুধু মানুষ আর মানুষ। দেশের নানা প্রান্ত থেকে ছুটে এসেছেন ভ্রমণ পিপাসুরা। শনিবার অন্তত 30 থেকে 40 হাজার পর্যটকের সমাগম ঘটেছে কক্সবাজারে। পর্যটকদের কেউ ঘোড়ায়, কেউ বিচ বাইকে, আবার কেউ কেউ জেট স্কিতে চড়ে আনন্দে মেতেছেন। সাগরের লোনা জল আর হিমেল হাওয়ায় স্বস্তি খুঁজছেন গরম থেকে। মোবাইল ও ক্যামেরায় ছবি তুলে স্মৃতির ডায়েরিতে যোগ করছেন নতুন পাতা। অনেক ভালো লাগছে, অনেকদিন পরে আসছি, প্রায় 1 বছর পরে আসছি। আল্লাহর এই মহান সৃষ্টি দেখতে পেরে খুবই ধন্য, আমার ফ্যামিলিকে নিয়ে আসতে পেরে খুব ভালো লাগছে। মাত্র আসলাম, পৌঁছে দেখতেছি আসলে অনেক ভিড়, দেখা যাচ্ছে অনেক ভিড় হয়েছে, তো দেখি মজা করা যাবে, পানিতে নামিয়ে দেখি। তবে হোটেল কক্ষ এবং খাবারের অতিরিক্ত দাম আদায় নিয়ে অভিযোগ করেছেন পর্যটকরা। আমারও তো ভীষণ ভালো লাগছে, কিন্তু এই কক্সবাজার আসার পরে অনেকটা হ্যারাসমেন্টের শিকার হতে হয় আমাদের। পর্যটকদের কাছে সুনির্দিষ্ট অভিযোগ পেলেই তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানায় টুরিস্ট পুলিশ। একেবারেই শক্ত অবস্থানে আছে, যারা অপরাধী আছে তাদেরকে কোনো অবস্থাতে না ঢুকতে পারে তার জন্য আমাদের 4 স্তর বিশিষ্ট নিরাপত্তা টিম থাকবে। সমুদ্র সৈকতের পাশাপাশি বিশ্বের দীর্ঘতম ম্যারিন ড্রাইভ, হিমছড়ি ঝর্ণা, মহেশখালীর আদিনাথ মন্দির এবং শহরের বার্মিজ মার্কেট সহ কক্সবাজারের বিনোদন কেন্দ্রগুলো পর্যটকদের আনাগোনায় এখন সরগরম। নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন দেশ জনপদ। শনিবার দুপুরে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেন হাইকোর্ট। 131 পৃষ্ঠার পূর্ণাঙ্গ এ রায়ে 20 জনের মৃত্যুদণ্ড ও 5 জনের যাবজ্জীবন কারাদণ্ডের রায় বহাল রাখা হয়। এর আগে 2024 সালের 16 মার্চ বিচারপতি AKM আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আসামিদের ডেথ রেফারেন্স, আপিল ও জেল আপিলের ওপর শুনানি শেষে এ রায় ঘোষণা করেন। তারও আগে 2021 সালের 8 ডিসেম্বর ঢাকা দ্রুত বিচার ট্রাইব্যুনাল 1-এর বিচারক এই মামলার রায় দেন, যেখানে বলা হয় আসামিরা পরস্পর যোগ সাজশে একে অপরের সহায়তায় শিবির সন্দেহে আবরার ফাহাদের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন অভিযোগ আনে। এ সময় নির্মমভাবে তাকে হত্যা করে আসামিরা। বাংলাদেশ ও ভারতের মধ্যে অসম চুক্তি ও পানি আগ্রাসন নিয়ে ফেসবুক স্ট্যাটাসের জেরে বুয়েটের তড়িৎ কৌশল বিভাগের 2য় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদকে 2019 বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় পূর্ণাঙ্গ রায় প্রকাশ হয়েছে। শনিবার 131 পৃষ্ঠার এই রায় প্রকাশ করেন হাইকোর্ট। রায়ে 20 জনের মৃত্যুদণ্ড এবং 5 জনের যাবজ্জীবন কারাদণ্ড বহাল রাখা হয়। মাকদুরা মিতির রিপোর্ট। সালের 6 অক্টোবর রাতে ছাত্রলীগের এক নেতার কক্ষে নৃশংস কায়দায় পিটিয়ে হত্যা করে সংগঠনটির নেতাকর্মীরা। পরে রাত 3টার দিকে শেরেবাংলা হলের সিঁড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় ১৯ জনকে আসামি করে ৭ অক্টোবর চকবাজার থানায় একটি হত্যা মামলা করেন আবরারের বাবা বরকতুল্লাহ। ৩৭ দিনের তদন্ত শেষে একই বছরের ১৩ নভেম্বর চার্জশিট দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মোহাম্মদ ওয়াহিদুজ্জামান। মাকদুরা মিতি, দেশ টিভি, ঢাকা। বহুল আলোচিত বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলা হাইকোর্টে পূর্ণাঙ্গ রায় প্রকাশ হয়েছে আজ। তবে এই পূর্ণাঙ্গ রায় প্রকাশে মা রোকেয়া খাতুনে কিছুটা তুষ্টি মিললেও সন্তানের নির্মম হত্যাকাণ্ডের স্মৃতি প্রতি মুহূর্তেই তাড়িয়ে বেড়ায় তাকে। বাবা বরকতুল্লাহর কণ্ঠেও রয়েছে সন্তান হত্যায় জড়িত আসামিদের পলায়নের আক্ষেপ। দ্রুত সময়ের মধ্যে রায় কার্যকরের দাবি পরিবারের। ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। কেটে গেছে ৫টি বছর, তবুও সন্তানের স্মৃতি প্রতি মুহূর্তই কাদাই মমতাময়ী মা রোকেয়া খাতুনকে। সন্তানের স্মৃতি আঁকড়ে ধরে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে কোনো রকম বেঁচে থাকা তার। ২০১৯ সালের ৬ অক্টোবর বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদকে ক্যাম্পাসের শেরেবাংলা হলে রাতভর অমানবিক নির্যাতনের মাধ্যমে হত্যা করে ছাত্রলীগের নেতাকর্মীরা। বহু আলোচিত এ হত্যা মামলার হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ হয়েছে আজ। এ রায়ে মমতাময়ী মা রোকেয়া খাতুনের কিছুটা তুষ্টি মিললেও সন্তানের নির্মম হত্যাকাণ্ডের স্মৃতি প্রতি মুহূর্তই তাড়িয়ে বেড়ায় তাকে। এই রায়ের প্রতি আমরা সবাই সন্তুষ্ট, আর আমরা চাই যে দ্রুত সময়ের মধ্যে রায়টা কার্যকরী করা হোক। দ্রুত এ রায় কার্যকর সহ তার মতো আর কারো সন্তানকে যেন শিক্ষা প্রতিষ্ঠানে নির্মম হত্যাকাণ্ডের শিকার হতে না হয়, সেই দাবি রাষ্ট্রের কাছে মা রোকেয়া খাতুনের। এক আবরারের মা হিসাবে আমি সবার কাছে বলতে চাচ্ছি, কোনো শিক্ষা প্রতিষ্ঠানে যেন আর এই রকম কোনো কারোর উপরে কোনো নির্মম অত্যাচার নির্যাতনের শিকার হতে হয় না, কারোর উপর কোনো র্যাগিং না হয়। তবে বাবা বরকতুল্লাহর কণ্ঠে রয়েছে সন্তান হত্যায় জড়িত আসামিদের পলায়নের আক্ষেপ। এটা আমরা কোর্টে যে আমরা জানতে পারলাম আসামি পলাতক আছে শেষ দিনে, তো এটা কিন্তু এতদিন যে পালাইছে এটা কিভাবে গোপন রাখলো আমি জানি না, ওইখানে কারা কর্তৃপক্ষ কিভাবে ই করলো। আবরার ফাহাদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশে সন্তুষ্ট প্রতিবেশীরাও। তারাও চাই দ্রুত রায় কার্যকর সহ শিক্ষা প্রতিষ্ঠানে এমন হত্যার রাজনীতি বন্ধ হোক। আজকের রায়ে আমরা পুরা পরিবার, আমাদের পুরা ফ্যামিলি আমরা খুব সন্তুষ্ট। যতগুলো ফাঁসি হয়েছে, যতগুলোর যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে, এটা দ্রুত কার্যকর করা হোক। আমরা চাই যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রাজনীতি মুক্ত হোক। দ্রুতই কার্যকর হবে আবরার ফাহাদ হত্যা মামলার রায়, সঠিক বিচার পাবে পরিবার, এমনটিই প্রত্যাশা সবার। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। রাজনৈতিক রোষানলে পড়ে ১.৫ যুগেরও পূর্ণতা পায়নি বিএনপি সরকারের করা ময়মনসিংহের চরাঞ্চলের ২০ শয্যার হাসপাতাল। সেবা বঞ্চিত হচ্ছে অঞ্চলটির ২ লাখেরও বেশি মানুষ। হাসপাতাল কমপ্লেক্স এবং স্টাফদের আবাসন ভবন থাকলেও নেই প্রয়োজনীয় চিকিৎসক এবং লোকবল। প্রায়ই চিকিৎসকের অনুপস্থিতিতে ফার্মাসিস্ট, নার্স এবং স্টাফরা রোগী দেখেন। এতে স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছেন মানুষ। ইলিয়াস আহমেদের প্রতিবেদন, জানাচ্ছেন টুম্পা আফরোজ। ব্রহ্মপুত্রের তীর ঘেঁষা চরাঞ্চলবাসীর স্বাস্থ্যসেবা নিশ্চিতে ২০০৬ সালে ময়মনসিংহ সদর উপজেলার পরাণগঞ্জে ২০ শয্যার হাসপাতাল নির্মাণ করে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সরকার। হাসপাতালটি উদ্বোধনের পরপরই ক্ষমতা হারায় বিএনপি। এরপর তত্ত্বাবধায়ক সরকার এবং পরে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার দীর্ঘ ১৮ বছরে ২০ শয্যার এ হাসপাতালটিতে নিয়োগ হয়নি প্রয়োজনীয় চিকিৎসক ও লোকবল। অভিযোগ আছে বিএনপি সরকারের দেয়া হাসপাতালে বরাদ্দ বেড, এক্স-রে মেশিন সহ বিভিন্ন চিকিৎসা সরঞ্জামাদি নিজ এলাকা গৌরীপুরে নিয়ে যান আওয়ামী লীগ সরকারের তৎকালীন স্বাস্থ্য প্রতিমন্ত্রী অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন মুজিবুর রহমান। স্থানীয়রা বলছেন বিএনপি সরকার ভবনসহ চিকিৎসক ও স্টাফদের বেশ কয়েকটি আবাসন ভবন নির্মাণ করলেও হাসপাতালটি ইচ্ছাকৃতভাবেই চালু করেনি আওয়ামী লীগ সরকার। বিএনপি কর্তৃক প্রতিষ্ঠিত এই যে একটা প্রতিহিংসা, এই প্রতিহিংসার জন্য আজকে এটা জঙ্গলে পরিণত হয়েছে। ক্যাপ্টেন মুজিব সাহেব রাতের অন্ধকারে এই হাসপাতালের বিভিন্ন জিনিসপত্র এমনকি ভ্যানগুলি পর্যন্ত খুলে নিয়ে চলে গেছে। হাসপাতালে চিকিৎসা নেওয়া রোগীদের অভিযোগ, প্রায়ই চিকিৎসকদের অনুপস্থিতিতে তাদের সেবা দিচ্ছেন স্টাফরা। তারা বলে কি কি ওষুধ নিবে আর কি এগুলাই
নেই আর কি, যেগুলা বলে এগুলাই দেওয়া। ডেপুটেশনে ম্যাডাম চলে গেছে মানে আর একজন হলো ছুটিতে আছে, আরেকজন হলো সদরে ট্রেনিংয়ে। শোতে যে আমরা মানে টিকিট করে রোগীর কি সমস্যা হয় না ওষুধ দিচ্ছি। এখন আমার হলো গলা ব্যথা অনেক দিন যাবৎ, আজকে ওষুধ না পা আর এই প্যারাসিটামল গ্যাসের ওষুধ ছাড়া অন্য কিছুতে না। শ্বাসকষ্ট কর্ম এটা লেগে আরবার হই না, কর্মটা দিল না নাই না করতেছে। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার শাহজাহান কবির জানান, জনবল সংকটের কারণে চালু করা সম্ভব হয়নি হাসপাতালটি। 46 জনের একটি জনবল কাঠামো গঠন করেছে স্বাস্থ্য বিভাগ বলেও জানান তিনি। সচিব স্যার এখানে এসেছিলেন পরিদর্শনে, বিস্তারিত আমরা জানিয়েছি ওনাকে। উনিও বলেছেন, আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে এখানে জনবল নিয়োগ করা হবে এবং অচিরেই সেই সংকট সমাধান করা হবে। চরাঞ্চলের 2 লাখের বেশি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতে দ্রুত হাসপাতালটি পূর্ণাঙ্গভাবে চালু করবে সরকার, এমনটাই প্রত্যাশা সবার। নিউজ ডেস্ক, দেশ টিভি। বাগেরহাট শহরের খালগুলো দিয়ে একসময় বড় বড় নৌকা চলাচল করলেও প্রভাবশালীদের দখল এবং যত্রতত্র ময়লা ফেলার নাব্যতা হারিয়ে খালগুলো এখন মৃতপ্রায়। এতে সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয় পৌর শহরে। আর শুকনো মৌসুমেও ময়লা পচা গন্ধ আর মশামাছি পোকামাকড়ের উপদ্রবে নানান রোগে আক্রান্ত হচ্ছেন স্থানীয়রা। এস সোহানের রিপোর্ট, জানাচ্ছেন নুসরাত শোভা। বাগেরহাট শহরের প্রধান সড়কে অবস্থিত নাগেরবাজার খাল। একসময় খালটি 25 ফুট চওড়া ছিল বলে জানান স্থানীয়রা। বর্তমানে যা দাঁড়িয়েছে 10 থেকে 15 ফুটে। তবু থেমে নেই দখলদারদের থাবা। খালের অর্ধেক জুড়ে পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি শেখ বশিরুল ইসলামের সুউচ্চ ভবন, বাকি অংশেও দখলের ছাপ সুস্পষ্ট। শুধু এই খাল নয়, বাগেরহাট পৌরসভার তফসিলভুক্ত বাসাবাটি খাল, বাইলের খাল, সরুই ও হারিখালি খালেরও একই অবস্থা। এসব খাল দিয়ে একসময় বড় বড় নৌকা চলাচল করলেও প্রভাবশালীদের দখল ও যত্রতত্র ময়লা ফেলায় নাব্যতা হারিয়ে খালগুলো এখন মৃতপ্রায়। এতে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা সৃষ্টি হয় পৌর শহরে। আর শুকনো মৌসুমেও ময়লা পচা গন্ধ আর মশামাছি পোকামাকড়ের উপদ্রবে নানা রোগে আক্রান্ত হচ্ছে নগরবাসীরা। বড় বড় লোকজন এনে বিল্ডিং করছে, যাগো টাকা সবাই তো টাকা দিয়ে তো তারা বিল্ডিং করে। নৌকা মাথায় যাইতো, আর এখন এই খাল বুঝে ছোট হয়ে গেছে। ছোটবেলায় আমি দেখেছি এই জায়গাতে নারকেল গাছ, বড়দের নারকেল গাছ ছিল, সেই নারকেল গাছ পাড়ে আমাদের যাওয়া লাগতো। কিন্তু এখন দিন দিন দেখতেছি আস্তে আস্তে ছোট হয়েছে, পানি অপসারণের কোনো ব্যবস্থা এই জায়গা নাই। এই কারণে জলাবদ্ধতার সৃষ্টি, আমাদের বাচ্চা কাছে আমাদের চুলায় রান্নাবান্না করতে, যখন জোয়ারে পানি ঢোকে তখন আমাদের রান্নাবান্না করতে অসুবিধা হয়। খাল ঘিরে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবি সচেতন নাগরিকদের। আমরা বাগেরহাট পৌরসভায় যে সমস্ত খালগুলি দেখতে পাই, এগুলির উপরে যে অবৈধ স্থাপনা আছে এগুলি বিভিন্ন সময় তালিকাভুক্ত হয়েছে এবং এগুলিকে শনাক্ত করে উচ্ছেদের জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। কিন্তু কিছুদূর অগ্রসর হওয়ার পরে এটা অদৃশ্য কারণে বন্ধ হয়ে যায়। জলাবদ্ধতার একমাত্র কারণ হচ্ছে এই অবৈধ স্থাপনাগুলো এবং এই পৌরসভার খালগুলি বন্ধ হয়ে যায় এবং সংস্কার অভাবের কারণেই এটি সম্ভব হচ্ছে না। প্রশাসনের সহযোগিতা পেলে উপকূলবর্তী শহরের ভেতরের এই খালগুলো খননের উদ্যোগ নেওয়া হবে বলে জানান পৌরসভার প্রকৌশলী। 500 বারেই আমরা আইডেন্টিফাই করছি যেগুলো হচ্ছে এখন অবৈধভাবে খালের ভিতরে আছে। এখন হচ্ছে যদি প্রশাসন আমাদেরকে সহযোগিতা করে তাহলে অবৈধ স্থাপনা উচ্ছেদ হবে এবং সাথে সাথে আমাদের সিটিসিএপি প্রকল্পের মাধ্যমে খালগুলো নতুনভাবে সংস্কার করা হবে। নিশ্চিহ্ন হতে চলা এই খালগুলোকে দখল দূষণের হাত থেকে বাঁচাতে দ্রুত পদক্ষেপ নেয়ার দাবি নগরবাসীর। নিউজ ডেস্ক, দেশ টিভি। সাংবিধানিক স্বীকৃতি এবং সমতলের অধিবাসীদের জন্য আলাদা এবং স্বাধীন ভূমি কমিশন গঠনের দাবিতে রাজশাহীতে সম্মেলন করেছে জাতীয় আদিবাসী পরিষদ। শনিবার বেলা 11:30টায় জেলা পরিষদ মিলনায়তনে এই সম্মেলন হয়। এর আগে নগরীর আলুপট্টি মোড়ে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে র্যালির উদ্বোধন করেন ভাষা সৈনিক মোশাররফ হোসেন আকুঞ্জি। এ সময় জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় এবং স্থানীয় নেতারা সেখানে উপস্থিত ছিলেন।
শরীয়তপুরের সখীপুর উপজেলার কাঁচিকাটা ইউনিয়নে পদ্মা নদীতে বালু উত্তোলন বন্ধ এবং ভাঙন প্রতিরোধে স্থানীয় বেড়িবাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থী এবং স্থানীয়রা। শনিবার সকাল 11টায় পদ্মার পাড়ে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন হয়। বক্তারা অভিযোগ করেন, প্রশাসন বালু মহাল ঘোষণা এবং ড্রেজড মেটেরিয়াল নিলামে দেয় বালু খেকোড়া ড্রেজার দিয়ে বালু উত্তোলন করছে, তাই নদী ভাঙন শুরু হয়েছে। বসতবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান এবং ফসলি জমি হুমকির মুখে পড়েছে, তাই বালু কাটা বন্ধ এবং দ্রুত স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের দাবি জানান তারা। মৌলভীবাজারের কুলাউড়ায় বন্যার পর 8 মাস পার হলেও প্রতিরক্ষা বাঁধে পানি উন্নয়ন বোর্ড স্থায়ীভাবে কাজ শুরু করেনি। বর্ষার আগে ভাঙন ও ঝুঁকিপূর্ণ স্থান মেরামত না করায় বন্যার আশঙ্কা করছেন অর্ধশত গ্রামের মানুষ। এদিকে পানি উন্নয়ন বোর্ড বলছে, ভূমি অধিগ্রহণ এবং ঠিকাদারের পাওনা পরিশোধ করতে না পারায় কাজে অগ্রগতি নেই। সালে এলাহি কুটির প্রতিবেদন, জানাচ্ছেন টুম্পা আফরোজ। মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের রাজাপুর, কলিকোনা, বেলেরতল ও ছিকরিয়া এলাকা গত বছর মনু নদীর বাঁধের প্রায় 2 থেকে 250 ফুট এলাকায় ভাঙন দেখা দিলে বাড়িঘর হারিয়ে পানিবন্দী হয়ে পড়েন এ এলাকার কয়েক হাজার মানুষ। 6 মিটার সিসি ব্লক ও জিও ব্যাগ দিয়ে মনু নদীর ভয়াবহ বন্যা আর ভাঙন থেকে তীর সংরক্ষণ ও বাঁধ মেরামত কাজের প্রকল্প গ্রহণ করা হয়। বন্যা পরবর্তী 8 মাস পেরিয়ে গেলেও ভাঙন ও ঝুঁকিপূর্ণ স্থান মেরামত না করায় আসছে বর্ষা মৌসুমে আবারও বন্যার আশঙ্কা করছেন অর্ধশত গ্রামের মানুষ। ব্লকের কাজও না, এই মাটির কাজও না, সব এখন বন্ধ। এখন আমরা কি করি? কিন্তু এই বছর যে অবস্থা আমরা পানির, যদি পানি আসে তাইলে আমরা এই বাড়ির থাকবো, আমরা লাগে এখন বিপজ্জনক হইয়া দাঁড়াই। কিনারে দিয়ে পানি ইয়ার ঢুকে বাচ্চা হাচ্চা লইয়া আমরা হয়ে যাইতাম। ঠিকাদারের প্রতিষ্ঠানের অবহেলার কারণে কাজটা আজকে স্থগিত হইয়া বই রয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আকুল আবেদন জানাই আমরা কাজটা যেন তাড়াতাড়ি হয়। ভূমি অধিগ্রহণের কাজ চলমান উল্লেখ করে ঠিকাদারের পাওনা পরিশোধের মাধ্যমে দ্রুত কাজ সম্পাদন করা হবে বলে জানান পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী। বর্তমান কাজটা অগ্রগতি 35%। এখন আমরা যে ঠিকাদারের অনেক বকেয়া বিল আছে, বকেয়া বিলগুলো পরিশোধ করলে হয়তো কাজটা আমরা একটু গতি বাড়াতে পারবো। আশা করতেছি আমরা তো সামনের মাসে খরস্রোতা মনু নদীর ভয়াবহ বন্যা আর ভাঙন থেকে তীর সংরক্ষণ ও বাঁধ মেরামত কাজের প্রকল্প গ্রহণ করা হয় 2021 সালে। প্রায় 5 বছর অতিবাহিত হলেও কাজ হয়েছে মাত্র 30%। নিউজ ডেস্ক, দেশ টিভি।